আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় মধ্যরাতে তল্লাশির নামে জোরপূর্বক ঢুকে তছনছ করেছে একদল ব্যক্তি। তাদের দাবি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসা। সেখানে বিপুল পরিমাণ অবৈধ টাকা ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তল্লাশি চালাতে ঢুকেছেন বলেও দাবি করেন তারা। তবে বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্ত কাউকেই। বাড়িতে থাকা সদস্যদের দাবি তানভীর ইমামের সাবেক শ্বশুরের বাসা এটি। পরে ঘটনাস্থলে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা গুলশান থানায় বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারে না। প্রশাসন ছাড়া আপনি কারো বাসায় এভাবে সার্চ করতে পারেন কিনা? না, এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দ্যাটস ওয়াই আমরা এখানে ছিলাম। 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সিআর আবরার। বুধবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। তবে মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি। জানানো হয়, জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবার কোটা নয়, এককালীন সুবিধা পাবে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে অবহিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে করা সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা জানান, এক জরিপ অনুযায়ী উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়নের হার 68.16%। এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে যে 135টা সিদ্ধান্তের মধ্যে 92টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে, পদক্ষেপ নিবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন নতুন উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সিআর আবরার। ওনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ওথ নেওয়া হবে এবং উনি, আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি ফেরত আসেনি জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মব জাস্টিসের কোনো সুযোগ নেই। যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার, এই তিনটাই আছে। পিএসসির মাধ্যমে 5,493 জন চিকিৎসক নিয়োগ, সৌদি আরব থেকে এলএনজি আমদানির কথা জানান তিনি। প্রশ্নের জবাবে বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনোই অগ্রগতি নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের গণহত্যার বিচারের আগে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দাবি না জানানোর আহ্বান সার্জিস আলমের। মঙ্গলবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বধ্যভূমি জুলাই আন্দোলনে শহীদদের কবরে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর প্রথম সাংগঠনিক কার্যক্রম শুরু করতে নেতাকর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
চব্বিশের গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তরুণ এই নেতা অভিযোগ করেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরও প্রকৃত স্বাধীনতা পায়নি এদেশের মানুষ। এজন্য পুরনো কাঠামো ভেঙে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দাবি জানান তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করেই গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি। নির্বাচিত গণপরিষদ পরবর্তীতে সংসদের ভূমিকা পালন করতে পারবে বলেও জানায় নাহিদ ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর জায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করার অঙ্গীকার করেন নেতারা। যে আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার এটা খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজিদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে জমা ছিল ৪৮ কোটি ৩৫ লাখ টাকা। দুদক সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবের বিস্তারিত আদালতের কাছে তুলে ধরে সেগুলো অবরুদ্ধ করার আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে, পুতুল তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে অপব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে গত বছরের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামী ৬ মার্চ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার এই দিন ধার্য করেন। গত বছরের ১০ ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করে আদালত। ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে আসামিদেরকে ৭ বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ১৩ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছে আপিল বিভাগ। ছিলেন স্কুলের সহকারী শিক্ষক, কিন্তু রাজনীতিতে নেমে সম্পদের পাহাড় গড়েছেন সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। দুদকের তথ্য মতে হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর ৪৯টি ব্যাংক হিসেবে প্রায় ৪,০০০ কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ মিলেছে। অভিযোগ আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হলমার্ক কেলেঙ্কারি থেকেও কামিয়েছেন অর্থবিত্ত। সিরাজগঞ্জের শরীফুল ইসলামের রিপোর্ট। সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষক জান্নাত আরা হেনরি জীবনযাপন করতেন সাদামাটাভাবে। তবে শ্বশুর জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় নাম লেখান রাজনীতিতে।
শ্বশুরের মৃত্যুর পর পুরোপুরি সক্রিয় হন। প্রথমে কেন্দ্রীয় মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পরে দলীয় মনোনয়ন পান সিরাজগঞ্জ 2 আসনে। নির্বাচনে হেরে গেলেও শেখ হাসিনার আশীর্বাদে সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান। এই পদ ব্যবহার করে হলমার্ক কেলেঙ্কারি থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন জানাতারা হেনরি। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিদ্যুৎ প্লান্টের একক ঠিকাদারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফা ভোটে এমপি হন। স্বামীকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। সামান্য একজন স্কুল শিক্ষক ছিলেন যার বেতন ছিল মাত্র 8-9 হাজার টাকা, সেখান থেকে তিনি এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সে আমাদের বাংলাদেশের ব্যাংক খাতকে একদম ধ্বংস করে ফেলছে। নির্বাচনী হলফনামায় স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দেন 51,98,58,000 টাকার, যা 14 বছরে বেড়েছে 820 গুণ। শুধু তাই নয়, সিরাজগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালী জেলায় তার নামে রয়েছে অঢেল সম্পদ, যার বাজার দর কয়েক হাজার কোটি টাকা। এই হাজার হাজার শত শত কোটি টাকা তিনি কিভাবে অর্জন করেছেন, এটি অলরেডি দুর্নীতি দমন কমিশন মামলা করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পাশার দান উল্টে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ছাত্রদল ও যুবদলের 3 নেতাকর্মীকে হত্যার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে জানাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু। বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছে, যে মানুষ মারা যাওয়ার পরেও বর্বরীয় কায়দায় তাদেরকে আবার গলা কেটে তারা হত্যা করেছে। এবং শিক্ষক থেকে পরবর্তীতে যখন উনি সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদে গেলেন, কি করে হঠাৎ করে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন, সেটি কিন্তু আমাদের জন্য বোধগম্য না। দুর্নীতি দমন কমিশন হেনরি ও তার স্বামীর 49টি ব্যাংক হিসাবে 3,894 কোটি 4 লাখ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে। তাদের সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এনটিভি নিউজ ডেস্ক। ভোলা সদর উপজেলার ঢালচর ইউনিয়নের একটি খাল যেন হাজারো মানুষের কান্না। খালটি ভরাট হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে শঙ্কিত অন্তত 20,000 জেলে পরিবার। কিভাবে দিন কাটবে সে দুশ্চিন্তায় পরিবারগুলো। খাল খননের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা থেকে জানাচ্ছেন আফজাল হোসেন। জেলা সদর থেকে অন্তত 200 কিলোমিটার সর্বদক্ষিণে অবস্থিত চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়ন। এখানে বসবাসরত অন্তত 20,000 মানুষের প্রায় সকলেই নদী ও সাগরের মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এখান থেকেই ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যায়। তবে একমাত্র খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় যেন দুশ্চিন্তার শেষ নেই জেলে পরিবার সহ সকল ব্যবসায়ীদের। এই খালের উপর নির্ভর করেই জীবন জীবিকা ইউনিয়নবাসীর। এই খালে হাজার হাজার জেলেদের অবস্থান, কিন্তু তারা খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে তারা ঢুকতে পারতেছে না। মালামাল আগে আনতাম একটা বস্তায় আমরা 20 টাকা 25 টাকা দিতাম, এখন খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এক একটা বস্তা প্রতি আমাদের 1 থেকে 150 টাকা দিতে হয়। খালটি খননের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ঢালচরের যে খালটা রয়েছে প্লাস এবং অন্যান্য যে আমাদের এখানে খালগুলো রয়েছে সেগুলা খননের জন্য আমাদের কিন্তু বিভিন্ন নির্দেশনা রয়েছে। পলি ভরাটের মাধ্যমে এই খালটি ভরাট হয়ে গেছে, তারা যাতে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আগের মতো করতে পারে, এটাই সরকারের কাছে দাবি। আফজাল হোসেন, এনটিভি নিউজ, ঢালচর চরফ্যাশন, ভোলা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোম্পানির কর হারের ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত বাতিল চায় মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। আর কর আদায় বৃদ্ধিতে এনবিআরের প্রণয়ন করা নীতি ও নীতি বাস্তবায়নে প্রশাসন আলাদা চায় ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। মঙ্গলবার দুপুরে এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব দাবি তুলে ধরে ব্যবসায়ী সংগঠন দুটি। এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়নের আশ্বাস দেন। সেলিম মালিকের রিপোর্ট। আগামী অর্থ বছরের বাজেটে ব্যবসায়ীদের দাবিগুলো জানতে এনবিআরের এই প্রাক বাজেট আলোচনা। আলোচনায় অংশ নিয়ে MCCI জানায় কর্পোরেট কর হার সংশোধনের পাশাপাশি SME খাতের জন্য বিশেষ কর ছাড় দেওয়া জরুরি। কর্পোরেট কর হার ধারাবাহিকভাবে কমানো হলেও অর্থ আইন 2024 অনুযায়ী নগদ লেনদেনের শর্তাবলীর কারণে কেউই এই সুবিধা
ভোগ করতে পারছেন না। বাংলাদেশ অর্থনীতি ৮০% অপ্রাতিষ্ঠানিক। বড় ও মাঝারি কোম্পানির জন্য এই শর্ত পালন করা অত্যন্ত কঠিন। কর আদায় প্রক্রিয়া হয়রানিমুক্ত করতে নীতি ও প্রশাসনকে আলাদা করার আহ্বান ব্যবসায়ী নেতাদের। ফরেন ইনভেস্টর চেম্বারের পক্ষ থেকেও যে এই ইন্টিগ্রেটেড ওয়ার ফ্রেম করার জন্য কোনো সাপোর্ট যদি প্রয়োজন পড়ে, যদি মনে হয় যে ইকোসিস্টেমের জন্য যদি কোনো টেকনোলজির প্রয়োজন পড়ে, আমার মেম্বার কোম্পানিরা সেই সাপোর্ট দিতে প্রস্তুত আছে। কর আদায় প্রক্রিয়া জটিলতার দায় এনবিআর এড়াতে পারে না স্বীকার করে সংস্থাটির চেয়ারম্যান জানান, আগামী বাজেটে ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা থাকবে। আমাদের মতো দেশের যে পরিমাণ রেভিনিউর দরকার আমরা এর ধারে কাছেও নাই, এটা সত্য কথা। আমাদের রেভিনিউ ঠিক মতো আদায় হচ্ছে না, এবং আপনারা নিশ্চিত থাকেন যে এই বাজেটে আপনারা এর রিফ্লেকশনটা দেখতে পাবেন, অ্যাটলিস্ট সদিচ্ছা দেখতে পাবেন যে আমরা যেই জায়গাগুলোতে বেশি অ্যানোমালিজ হয়ে গেছে সেগুলোকে একবারে পারবো না, কারণ একবারে যদি আমরা করতে যাই তাহলে রেভিনিউ শক যেটা বললো, মানে ভদ্র ভাষায় আমি বলবো যে ড্রাস্টিক্যালি আমার সুনামি নেমে যাবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।